আজকে এসছে বেগুনের কিছু কমন রোগের ব্যাপারে আলোচনা করতে। প্র্যাকটিক্যালি জমির মধ্যেই চলে এলাম। আর এই যে এটা চাষ হচ্ছে, এটা একটা কোম্পানির তরফ থেকে চাষ হচ্ছে। এই কোম্পানির সঙ্গে কি টক্কর দিতে হবে আমাদের ছোট চাষিদের? আমি শুধু দেখাতে এলাম এখানে যে গাছে কি পরিমাণ মাল এসছে আর গাছের কি পরিমাণ ফুল জালি এসছে। দু একদিনের মধ্যে হারভেস্ট করা হয়েছে, তারপরেও দেখুন কি পরিমাণে জালি এসছে প্রত্যেকটা জায়গায়। দেখুন এদিকটা দেখায়, এদিকটা দেখুন, যেই গাছে বলবেন প্রত্যেকটা গাছে তলায় তলায় মারাত্মক হারে ফলন। আর এই গাছে কিন্তু একটাও পরিমাণে গাছ ঢলে পড়া রোগ না আছে, কোনো রকম মোজাইক ভাইরাস। তো এরা কিভাবে কন্ট্রোল করে? ছোট চাষিরা কিন্তু এই সকল জিনিসগুলো জানে না। তো এই ছোট চাষিদেরকেও টক্কর দিতে হলে এইরকমই কিছু জোগাড় করতে হবে, বা এরকমই কিছু প্র্যাকটিক্যালি জিনিস আপনাদেরকে জানতে হবে, যেগুলি আপনাদের জমিতে যদি অ্যাপ্লাই করতে পারেন দারুণ একটা রেজাল্ট দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আমরা জানিয়েছি কি কি জিনিস স্প্রে করলে গাছের ফলন বাড়বে, কি কি নিয়ম ফলো করলে আপনাদের সবচেয়ে বেশি প্রোডাকশন আপনাদের জমি থেকে নিতে পারবেন। প্রথমেই বলি, এই যে জাতটা চাষ করা হয়েছে বেগুনের, এটা হচ্ছে ভিএনআর কোম্পানির 212 সেগমেন্টের চারা। এবার বলবেন যে ভিএনআর 212 তো ঠিক আছে, কিন্তু এত ফলন কিভাবে? গাছের মধ্যে কিন্তু প্রচুর মাল ধরে আছে। এর একটাই কারণ, এটা হচ্ছে গ্রাফটেড চারা। মানে কিরকম? গাছের, বা বাংলা কথায় বলতে গেলেন এটা কলমি চারা। এটা গাছের গোড়াটা বা নিচেটা হচ্ছে আপনাদের জংলি বেগুন বলা হয়, বা উইল্ড বেগুন যেটা। তো সেই গাছের গোড়ার নিচের দিকটা সেটাকে কেটে দেওয়া হয় এবং তার উপরে সেট করা হয় ভিএনআর, যেটা সায়ন গাছ বলা হয়। তো সেই ক্ষেত্রে সেটা ভিএনআর 212 এই উপরে চারাটা। তো কি হচ্ছে, জংলি বেগুনটা ভরপুর পরিমাণে কিন্তু সে খাদ্যরস নিচের থেকে উপরে তুলছে, এবং যেটা আপনাদের উপরে জাত সেটা তো হাইব্রিড জাত। তো হাইব্রিড জাতটা ভরপুর পরিমাণে ফলন দিচ্ছে। তো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, নিচের থেকে ভরপুর পরিমাণে জংলি গাছে টানছে, এবং এই ওপরে যেহেতু হাইব্রিড জাত সেহেতু কিন্তু এটা উন্নত জাতের, তাই সে ফলনটাও কিন্তু বিশাল দিচ্ছে। তো সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কি জাতের বেগুন লাগাচ্ছেন। আপনারা নর্মাল জাতের বেগুন লাগালে কিন্তু এতটা হাই প্রোডাকশন বা এতটা হাই ফলন হবে না। বেগুন গাছের উইল্ড সমস্যা কিন্তু শেষ দিন পর্যন্ত লেগে থাকবে। গাছ ঝিমিয়ে পড়া, ঢলে পড়ার মতো রোগ কিন্তু লেগেই থাকবে। যদি এই ভিএনআর 212 গ্রাফটেড চারা লাগাতে পারেন, বা অন্য কোম্পানিরও গ্রাফটেড চারা লাগাতে পারেন, তাহলে দেখবেন এই যে ঢলে পড়া এই রোগটা কিন্তু আপনাদের জমি থেকে অনেকটা চলে গেছে। তার সাথে আপনাদেরকে মাথায় রাখতে হবে, বেগুন চারা যখন আপনারা আপনাদের জমিতে রোপণ করবেন, যখন কাণ্ড বা ডালপালা সেখান থেকে আরো বড় হবে, প্রসারিত হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে সাপোর্ট দেবেন। হ্যাঁ, গাছে এভাবে সাপোর্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ কি, যে গাছে সাপোর্ট লাগে না বা যে গাছে সাপোর্ট দেন না আপনারা, সেই গাছের এই যে গোড়া দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এই যে গাছের গোড়া, এই গোড়া যখনই নড়ে যাবে, এই গোড়া যখন নড়তে শুরু করবে আস্তে আস্তে, তখন কিন্তু গাছের প্রচুর পরিমাণে উইল্ড ডিজিজ হতে শুরু করবে, এবং তার সাথে সাথে গাছের গোড়া যখন নড়তে থাকবে তখন কিন্তু গাছের মধ্যে প্রচুর জীবাণু থেকে শুরু করে প্রচুর ব্যাকটেরিয়া বাসা বাঁধবে গাছের গোড়াতে। তখন কিন্তু সেখান থেকে গাছ ঢলে পড়া, গাছ মরে যাওয়া, গাছের মধ্যে নানা রকম রোগের সৃষ্টি হবে। তাই গাছকে যত পারবেন এইভাবে শক্তপুক্ত করে দড়ি দিয়ে বেঁধে, এবং তার সাথে একটা করে খুঁটি লাগিয়ে দেবেন গাছের মধ্যে। তাতে কি হবে, গাছটা হাওয়া বাতাসে নড়বে না। গাছের গোড়া না নড়লেই কিন্তু গাছ আপনার এমনিতেই একদম শক্তপুক্ত থেকে যাবে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে, আপনাকে সময় সময় কিন্তু গাছের মধ্যে খাবার দিতে লাগবে। এবার এখানে তো মালচিং দেওয়া হয়েছে, মালচিং দেওয়ার কি সুবিধা আছে সেটা আমি আপনাদেরকে হালকা করে জানাই, পুরো বললে কিন্তু পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে মালচিং দেখছেন, প্রথম মালচিং এর কাজ যেটা, জমির ময়েশ্চারকে ধরে রাখে। এবং মালচিং যে দেবেন, এই মালচিংটাই কেন, এই মালচিং মানে এরকম সিলভার কালারের মালচিং এর দেওয়ার প্রধান কারণ হচ্ছে, সূর্যের যে 100% রোদ, এই যে রোদ সূর্যের 100%, এই রোদটা সে 50% কিন্তু ব্যাক করে দেয় আর 50% নিচে পর্যন্ত নামায়। মানে কি, আপনি নর্মাল যে মাটিতে করছেন, এই মাটিতে করছিলেন, তো এই মাটিতে 100% রোদ পেলে কি হয়, পুরো ময়েশ্চারটা মাটি থেকে উড়ে যায়। কিন্তু এখানে 50% রোদ ব্যাক করে দিচ্ছে আর 50% রোদ মাটির নিচে ঢুকাচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এর মধ্যে ময়েশ্চার কন্টেন্ট সুপার থাকে, মানে একদম ফার্স্ট ক্লাস থাকে ময়েশ্চার কন্টেন্ট। কিরকম না, মাটিতে যে সকল ময়েশ্চার থাকে সে সকল ময়েশ্চার কিন্তু ওই মালচিং এর তলাতেই আবার লেগে যায়, মানে উড়তে পায় না, বাতাসের সাথে ডাইলুট মিশতে পায় না। বাতাসের সাথে যখনই মিশতে পাবে না, সেই ময়েশ্চারটা সেখানেই রয়ে গেল। মানে আমার জল কম লাগছে, খাবার কম লাগছে, আমার এখানেই অনেক সেফ।
এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এখানে কোনো আগাছা জন্মায় না। যখনই আগাছা জন্মাবে না, আপনার যদি 50 গ্রামও সার গোড়ায় পড়ে থাকে, সেই 50 গ্রামটাই কিন্তু গাছ সে খেতে পারবে। ঠিক আছে, তো এই মালচিং এর বেনিফিট হচ্ছে এটা। আরো কিছু কিছু বেগুনের ব্যাপারে কথা হচ্ছে যে আপনারা চাষ করছেন, ছোট চাষিরা একটা মাইন্ডসেট নিয়ে চাষ করছেন যে আমি এখান থেকে কিছু প্রোডাকশন পেয়ে গেলেই আমি খুশি। কিন্তু এই সকল যারা বড় বড় ফার্মে চাষ করছে বা যারা প্রফেশনাল ব্যবসা ভিত্তিক অনুযায়ী চাষ করছে যে না আমাকে এখান থেকে প্রোডাকশন পেতেই হবে, তো তাদের চাষের নিয়ম একটু আলাদা নর্মাল চাষির থেকে। তো আপনাদেরকেও সেই জিনিসগুলো জানতে হবে যে কিভাবে কম খরচায় সবচেয়ে হাই প্রোডাকশন করানো যায়। প্রথম হচ্ছে গাছের মধ্যে যখনই কোনো কিছু আপনাদের হলুদ ভাব দেখা যাবে, আমরা কি করি, আমরা এসে পড়েই একটা দোকানে খুঁজি যে একটা ধসার ওষুধ দিন, বা একটা গাছ হলুদ হয়ে যাচ্ছে একটা কোনো রকম ফাঙ্গিসাইড দিন, সেটা স্প্রে করলেই জানবেন যে আমাদের সব কাজ ছুটকারা। কিন্তু ব্যাপারটা সেটা নয়। গাছ হলুদ হলেই যে আপনাদের ধসার ওষুধ স্প্রে করতে হবে সেটা নয়। গাছের এই পাতার কিনারা বরাবর যদি হলুদ ভাব দেখা যায়, দেখবেন পাতার এই যে শিরাগুলো আছে, শিরা উপশিরাগুলো, এইগুলো যদি সবুজ থাকে এবং সাইডগুলো যেগুলো গাছের ফোর্স, যেগুলো আপনাদের গাছের পাতা, সেগুলো যদি চট করে হলুদ ভাব দেখা যায় এবং হালকা শুকনো শুকনো ভাব লাগে, তাহলে আপনাদেরকে কিন্তু সেখানে ম্যাগনেসিয়াম বা জিঙ্ক জাতীয় জিনিস স্প্রে করতে লাগবে। এটা আপনাদেরকে তখন মাথায় রাখতে হবে যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইগুলো কিন্তু গাছের মধ্যে চালাতে হবে ভরপুর পরিমাণে। কারণ বেগুন হচ্ছে এমন একটা ফসল, এটাকে বলা হয় রাজার চাষ। এই রাজার চাষ যখন আপনারা করছেন তখন আপনাদেরকে ভরপুর পরিমাণে গাছে খাবার দিতে হবে, ভরপুর পরিমাণে নিউট্রিশনে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু এরকম ভাবে আপনারা প্রোডাকশন আপনাদের জমিতে আনতে পারবেন। তাছাড়া আপনারা অনেকজন আমাকে কিন্তু কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকজন মেসেজ করছেন যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কি করব, এত টাকা জমিতে খরচা করেছি, একটা প্রোডাকশন পাইনি জমি থেকে, কি করব। আমার কথা এই জায়গায়, বেগুনে এখনো পর্যন্ত রিসেন্ট কাল বা পরশু হয়তো হারভেস্ট হয়েছে, এখনো পর্যন্ত জ্বালিয়ে আসছে, মাল ধরে আছে গাছে, আপনাদেরকে দেখিয়েছি আমি। তো এই জমিতে একটা গাছের পাতা আপনি কোথাও হলুদ দেখিয়ে দিন, আমি তো ভিডিও ক্যামেরাটা পুরোটা ঘোরাচ্ছি, একটা গাছের পাতা এখানে হলুদ দেখিয়ে দিন যে মোজাইক ভাইরাস, সেটা আপনারা এই জমিতে দেখিয়ে দিন যে একটা মোজাইক ভাইরাস আছে কি নেই, থাকবে না। তার কারণ হচ্ছে এখানে প্রপার শিডিউল অনুযায়ী স্প্রে হয়। কিরকম, বেগুনের দাম থাকুক বা না থাকুক, স্প্রে কিন্তু গাছে মাস্ট লাগবেই। আর বেগুন যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, তাই কিন্তু এই বেগুন জমি অনেক চাষিরা যখন দাম পায় না তখন স্প্রে করা ছেড়ে দেয়, যখন দাম পায় তখন স্প্রে করতে লাগে। যখন স্প্রে করতে লাগবে তখন দেখবেন গাছ একদম পাতা হলুদ হয়ে গেছে, গাছের রোগ পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, আপনি আর গাছকে কন্ট্রোল করতে পারবেন না। তো যে মাসে দাম পাবেন না হয়তো সেটা তো নয় যে সারা বছর দাম কম থাকবে বেগুনের, তাই স্প্রে করে ঠিকঠাক মেনটেন করে কিন্তু এই বেগুনকে রাখতে হবে দীর্ঘদিন লং লাস্টিং ফলন পাওয়ার জন্য। তো আমরা কি স্প্রে করব সেখানে যদি মোজাইক ভাইরাসকে আটকাতে হয়? প্রথমত হচ্ছে যে গাছ মোজাইক ভাইরাস হয়ে গেছে, দু একটা গাছ হলে আপনারা তুলে ফেলে দিন, এমন জায়গায় ফেলবেন যেন সেখান থেকে কোনো রকম পোকামাকড় বা সেই গাছের পাতা যেন এই জমিতে কোনোভাবে না আসে, এক নাম্বার বিষয়। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক 5 থেকে 6 দিন পর পর সাদা মাছির ওষুধ স্প্রে করতে হবে। সাদা মাছি নিয়ে আমি প্রচুর টেকনিক্যাল বলে দিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে, আলুর জমিতে বলেছি, আগের বেগুনের জমিতে বলেছি, আপনাদের শশা গাছে ভিডিও বানিয়েছি সেখানে বলেছি প্রচুর টেকনিক্যালের নাম। তাও বলে দিচ্ছি, ডাইনোটোফুরন, ডিনোটোফুরন থেকে শুরু করে থাইমিসোক্সম এবং তার সাথে ইমিডাক্লোরোপিড, ফিলপ্রোনিল, প্রত্যেকটা টেকনিক্যাল ধরে আপনারা দোকান থেকে সেই ওষুধ নিয়ে এসে বারবার অ্যাপ্লাই করবেন না। একটা ওষুধ বারবার কিন্তু একটা ওষুধ আপনাদের জমিতে অ্যাপ্লাই করা যাবে না। চেষ্টা করবেন যে টেকনিক্যালটা আজ দিলেন, 6 দিন পর আবার অন্য টেকনিক্যাল, 6 দিন পর আবার অন্য টেকনিক্যাল ভাবে স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছকে এভাবে আপনারা সুস্থ রাখতে পারবেন। তার সাথে আর একটা সমস্যা অনেক চাষি কমেন্ট করে জানিয়েছেন, সেটা হচ্ছে ডগ ছিদ্রকারী পোকা। এই যে ডগকে ছিদ্র করে খায়, এবং আর একটা হচ্ছে লেদা পোকা, বা বলতে পারেন বেগুনটাকে কানা করে দেয়, কুজো করে দেয়, বেগুনের ভেতরে ছিদ্র করে ঢুকে যায় লেদা পোকা। ওই লেদা পোকার জন্য কম দামি কিছু ওষুধ আছে সেটাও বলছি, দামি একটা ওষুধ আছে সেটাও বলছি। কম দামির দিকে যদি দিতে চান, মনে হচ্ছে 2-একটা উপদ্রব দেখা যাচ্ছে প্রথম স্টেজে, প্রত্যেক 12 থেকে 13 দিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু ইমামেকটিন বেনজোয়েট গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন। ইমামেকটিন বেনজোয়েট গ্র্যানুয়েলস 10 থেকে 12 গ্রাম হারে প্রত্যেক 15 লিটার ট্যাঙ্কিতে স্প্রে করতে পারেন, দেখবেন লেদা পোকাটা অনেকটা কমছে। যদি মনে হচ্ছে লেদা পোকার উপদ্রব খুব বেড়ে গেছে, তাহলে একটু দামিতে যেতে পারেন, মানে লুফেনিউরনটা আপনারা স্প্রে করতে পারেন। লুনক্স বলে যে প্রোডাক্ট আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, এই লুনক্সটা আপনারা স্প্রে করতে পারেন। লেদা পোকা, ডগ ছিদ্রকারী পোকাতে একটা ভালো সুরক্ষা কবচ পাবেন।
এবং যদি মনে হচ্ছে লেদা উপদ্রব খুব বেড়ে গেছে, আপনার জমিতে প্রচুর পরিমাণে মাল এসছে, এরকম সিচুয়েশন যে আমাকে লেদা কন্ট্রোল করতেই হবে, উপায় নেই, তাহলে আপনারা একদম যদি ভাবেন যে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, আমি 100% গ্যারেন্টি রেজাল্ট চাই, প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া সিনজেন্টা কোম্পানির সিমোডিসটা আপনারা যখন স্প্রে করবেন আপনাদের জমিতে, আমি গ্যারেন্টি দিচ্ছি লেদা পোকার নাম নিশান পর্যন্ত দেখা যাবে না দূর দূর পর্যন্ত, যদি আপনারা সময় সময় স্প্রে করতে পারেন। মাসে 2 বার সিনজেন্টা সিমোডিস। এই বেগুন নিয়ে আরো কি কিছু আপনাদের জানার আছে সেটা আমাকে যদি কমেন্টে আপনারা জানান, তারপরেই কিন্তু আমি পার্ট 2 বেগুনের পার্ট 2 নিয়ে আসছি, যেখানে কিন্তু জানতে পারবেন আপনারা কি এমন হরমোন আছে, কি এমন ভিটামিন আছে যেটা আপনারা আপনাদের জমিতে স্প্রে করলে ভরপুর পরিমাণে ফুলজালি আসবে। এত ফুলজালি আসবে কল্পনার বাইরে। এখানে গাছের হারভেস্ট করা হয়েছে, মাল নিচের থেকে রানিং উঠছে, তারপরেও দেখুন কিন্তু গাছে ফুলজালির কোনো অভাব নেই, প্রত্যেক ডগায় ডগায় ফুলজালি। তো এমন কি স্প্রে আছে যে স্প্রেগুলি আপনারা আপনাদের জমিতে করতে পারলে সবচেয়ে বেস্ট টু বেস্ট রেজাল্ট পাবেন, পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। তবে আপনাদের ডিমান্ডে আপনারা যদি কমেন্টে জানান, যদি আমার কমেন্ট বক্স ভরে যায় যে বেগুনের ফুলজালির জন্য ভিটামিন নিয়ে আসুন কি আছে, তবেই কিন্তু আমি এরকম কোনো ভিডিও দেবো। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।